স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমা জান্নাত অর্থী। লকডাউন কিংবা বিশেষ বিধি নিষেধের পরেও সংক্রমণ থামছে না সীমান্তবর্তী জেলাগুলোয়, বরং দৈনিক মৃত্যুর সংখ্যা ভাবিয়ে তুলছে সব মহলকে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এদিকে টিকা এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের অনুরোধের জবাবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সীমান্ত জেলা হিসেবে করোনার ভয়াবহ সংক্রমণের প্রথম শিকার চাঁপাইনবাবগঞ্জ। 25 মে থেকে জেলা জুড়ে শুরু হওয়া লকডাউন এখনও চলমান, তবুও বাড়ছে সংক্রমণ। 24 ঘন্টায় 94 জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হন 50 জন। পার্শ্ববর্তী রাজশাহী ও নওগাঁয়েও সংক্রমণ ছড়াচ্ছে আগের হারে। 24 ঘন্টার হিসেবে রাজশাহীতে শনাক্তের হার 44 এবং নওগাঁয় প্রায় 42%। সোমবার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের মোরেলগঞ্জে সংক্রমণ হার এখন 83%-এর উপর, যা অন্য যে কোনো উপজেলার চেয়ে বেশি। এখানে ভারতীয় ভেরিয়েন্ট ছড়ানোর শঙ্কাও রয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোয় সতর্কতার পরও ভারতীয় সংক্রমণ ছড়ানোর শঙ্কা বাড়ছে। অরক্ষিত বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে ঢুকছেন মানুষ। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ঢুকে পড়া 12 জনকে সোমবার সকালে আটক করে বিজিবি। এ নিয়ে দুদিনে ওই সীমান্তে 17 জন আটক হলেন। দিনাজপুরের হিলি স্থলবন্দর ব্যবহারকারী বাংলাদেশি ব্যবসায়ীরা সম্প্রতি ভারতীয় ট্রাক চালকদের টিকা ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনুরোধ জানায় ওপারের ব্যবসায়ীদের। তার জবাবে সোমবার পাঠানো এক চিঠিতে অনির্দিষ্টকালের জন্য আমদানি রপ্তানি বন্ধের ঘোষণা দেন ভারতীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গোয়েন্দা জালি এবার নগরীর থাবা এবং পকেটমার পার্টি। এরা কখনো কখনো মোবাইলের IMEI নাম্বার পরিবর্তন করে অল্প দামে বিক্রির জন্য বিভিন্ন ফুটপাত, রাস্তাঘাট, বাস স্ট্যান্ডের মতো জায়গা বেছে নিত। অপরাধীরা কৌশল পাল্টায়, আর আইন শৃঙ্খলা বাহিনীও সেই কৌশল পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হয়। এরই মধ্যে থাবা ও পকেটমার পার্টির 11 সদস্যকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। বিস্তারিত মৌ খন্দকার রিপোর্টে। 3 বছর আগে ঢাকা আসার পরে আমার বসের সাথে সম্পর্ক হয়। মোবাইল ফোন উনি আমার দিত বিক্রি করার জন্য, আমি মোবাইল ফোন বিক্রি করতাম। বাসের মধ্যে বিড়াবিড়ির মধ্যে পকেট থেকে মোবাইল নিয়ে তোর মোবাইলগুলো সিম ফালাই দিয়া রুমে নিয়ে বসের কাছে বুঝিয়ে দেওয়া, বসে আমাদের সপ্তাহে 10-12 হাজার টাকা করে দিত। প্রতিদিন যাদের নির্মমতায় চলার পথে হঠাৎ করেই রাজধানীর মানুষ মোবাইল হারিয়ে নিঃস্ব হন বা বিপদে পড়েন, সোহেল ও মনির এই ছিনতাইকারী দলেরই দুজন। তাদের বক্তব্যে স্পষ্ট যে তারা দীর্ঘদিন ধরে থাবা ও পকেটমার পার্টির সাথে জড়িত, তবে এক একজনের গল্প এক এক রকম। এই চক্র মোবাইল নিয়ে প্রথমে দলনেতার কাছে দেয়। দলনেতা তাদের একবারেই 2000 টাকা পরিশোধ করে। তারপর দলনেতা বিভিন্ন ফুটপাত, রাস্তাঘাট, বিক্রয়.com ও বাসস্ট্যান্ডের মতো জায়গায় মোবাইলগুলো বিক্রি করে। থাবা ও পকেটমার পার্টির 11 সদস্যকে গ্রেফতার ও 34টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাই প্রতিরোধ ও জনসাধারণের নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার। যখন ওই পকেট মারা কাজ না পায় বা থাবাবাড়ি করতে না পারে, ওই দিন রাতে তারা ওই বাসাবাড়ি গিল কাটে। এদের সাথে কথা বলে আমরা অনেক তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। বাস স্টপেজগুলোকে কেন্দ্র করেই থাবা পার্টির আখড়া গড়ে উঠেছে। স্টপেজে বাস থামলেই যাত্রীদের কথা বলা অবস্থায় দেখলে জানালা দিয়ে মোবাইল ফোন থাবা দিয়ে চোখের নিমিষে হাওয়া হয়ে যায়। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত, এমনকি দিনে দুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমরা ফুটপাতে বা থাবা পার্টি, পকেটমার এদের আমরা ধরেছি। বাট যারা বড় ভাই রয়েছে, যারা রাতের বেলা বিভিন্ন পকেটমার থাবা পার্টির কাছ থেকে তারা কালেকশন করে 2000 টাকা 2500 টাকা কিনে, আমরা এখন বড় ভাইদের তথ্য পেয়েছি, তাদের সবাইকে আমরা গ্রেফতার করব। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদেরকে গ্রেফতার করতে পারবো। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দখলদারদের দাপটে চট্টগ্রামে 50 বছরে গায়েব 49 খাল। ভরাট করে বাড়িঘর, মার্কেট নির্মাণেই হারিয়ে গেছে হিজড়া খাল সহ অসংখ্য শাখা প্রশাখা খালও। আবার কোনো কোনো খাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তাই একটু বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম শহর। সিডিএ মেগা প্রকল্পেরও নেই তেমন কোনো সুফল। তাই জলাবদ্ধতা নিরসনে বহদ্দারহাট, বারুইপাড়া নতুন খাল খনন করতে চায় সিটি কর্পোরেশন। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়।
বঙ্গোপসাগর, কর্ণফুলী ও হালদা নদীঘেরা শহর চট্টগ্রাম। বৃষ্টির পানি অতি সহজেই খাল নালা দিয়ে কর্ণফুলী ও হালদা হয়ে বঙ্গোপসাগরে চলে যাওয়ার কথা। সেখানে এখন বড় বাধা খাল দখল। রেকর্ড বলছে চট্টগ্রামের শাখা প্রশাখা মিলে খালের সংখ্যা 118টি, ক্রমান্বয়ে ভরাট হয়ে বিলুপ্ত হতে হতে এখন আছে 35টির মতো, তাও আবার দখল দূষণে মৃতপ্রায়। 1995 এর মাস্টার প্ল্যানে কতগুলি বিষয় এখানে উল্লেখ ছিল, যেমন বারুইপাড়ার খাল, যে প্রকল্পটি সিটি কর্পোরেশন বারবার চেষ্টা করেও করতে পারছে না ভূমি অধিগ্রহণের জটিলতার জন্য। একের পর এক প্রকল্পেও মিলছে না তেমন সুফল। শুধু বৃষ্টি নয়, প্রতিদিন দুবার জোয়ারের পানিতেও তলিয়ে যায় নগরীর অনেকটা এলাকা। চারিদিকে যে হারে বিল্ডিং ইমারত নির্মাণ হচ্ছে, কিন্তু খালগুলো আর বেড়ে নাই। আমরা এখন একমাত্র হালের পানি মারতে আছে আমাদেরকে। বিশ্ব ডিএম যেটা বড় খাল করার কথা ছিল, ওটা যদি করলে আমাদের দাবিটা শেষ। চট্টগ্রাম সিটি মেয়র বলছেন, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য বহদ্দার হাট, বারুইপাড়া ও বাকলিয়ায় নতুন খাল খনন করা হবে। নতুন খাল না হলে চট্টগ্রামে আমরা জলবদ্ধতা থেকে মুক্ত হতে পারবো না। আমরা আবার এটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং সেখান থেকে একে একে পাশ হলে হয়তো বর্ষা মৌসুমের পরে আমরা এটা কাজ ধরতে পারবো। তবে খাল দখল মুক্ত না করে সিটি কর্পোরেশনের নতুন খাল খননেও জলাবদ্ধতা নিরসন হবে না বললেন নগর বিশ্লেষকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কুষ্টিয়ার খাজানগরে সরু মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 1 টাকা। এ নিয়ে এক সপ্তাহে কেজিতে দাম বেড়েছে 3 টাকা। খুচরা বাজারেও একই হারে দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। ধানের দাম বাড়তে থাকায় চালের দাম বাড়ছে বলছেন চাল কল মালিকরা। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। আরেক দফা বাড়ানো হয়েছে সরু মিনিকেট চালের দাম। মিলগেটে বিক্রি হচ্ছে 53 টাকা কেজি দরে। মিল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রতিমন চিকন ধান কিনতে হচ্ছে 1200 টাকার উপরে। এবার কিন্তু ধানের লোডের পরিমাণ খুবই কম, চাষিরা ধান বিক্রি কম করছে। ধান যেহেতু গভর্নমেন্টের রেট বেশি করে রেখেছে, তো চাষি তো আর কম দামে ধান বিক্রি করবে না। গভর্নমেন্ট যদি কম দামে ধানটা কিনতো, তাহলে অবশ্যই আমার মনে হয় রেটটা একটু কম থাকতো, সকল ধানের উপরে সে প্রভাবটা পড়তো। মিলগেটে বাড়ানো চালের দামের প্রভাব গিয়ে পড়ছে খুচরা বাজারে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 টাকা কেজি। মনিটরিং এর দায়িত্ব যাদের, দাম বাড়ার খবরই জানা নেই তাদের। আজ বাড়াইছে, কিন্তু সেই খবরটা আমাদের পর্যন্ত এখনো আসে নাই। তবে আমরা দেখলাম যে বেশ কিছুদিন ধরে চালের দাম স্থিতিশীল আছে এবং সেইভাবেই চলতেছে। যদি কেউ অসৎ উপায়ে বেশি মুনাফা অর্জন করতে চায় বা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেলেই ভূমিকায় দেখা যায় প্রশাসনকে। ধান চালের বাজার নিয়ন্ত্রণ করতে সারা বছর সার্বক্ষণিক মনিটরিং এর কথা বলছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই খাজানগরে যদি মনিটরিং সেল বসিয়ে হলেও এই নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ধান চালের দামের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি হবে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় শুরু হয়েছে বন্য হাতির তাণ্ডব। রাত নামার সাথে সাথেই খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসছে বন্য হাতির দল। খেয়ে ফেলছে ক্ষেতের ফসল, নষ্ট করছে বাড়িঘর, গাছপালা। বড় ফসলের পর হাতির দল দখলে নিয়েছে আম কাঁঠালের বাগানও। সীমান্তবাসীরা ঢাক ঢোল পিটিয়ে ও মশাল জ্বালিয়ে তাড়ানোর চেষ্টা করছেন হাতিগুলোকে। প্রতিহত করতে গিয়ে ঘটছে প্রাণহানিও। হাতি মানুষের বাঁচার এই লড়াইয়ে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। জুবাইদুল ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার ভারত সীমানার পূর্ব পশ্চিমে গারো পাহাড়। এ পাহাড়ের 13,722 একর বনভূমি ঘিরে প্রায় 50,000 মানুষের বাস। পাহাড়ি এই এলাকায় বন্য হাতির উপদ্রব নতুন কিছু নয়। বৃক্ষ নিধনের কারণে পাহাড়ে হাতির খাবার কমে আসায় মাঝে মধ্যেই লোকালয়ে হানা দেয় বন্য হাতির দল। বিশেষ করে প্রতি বছর ধান পাকার মৌসুমে ভারত থেকে বাংলাদেশে ঢুকে হাতির দল প্রথমে ধান খেতে ঢুকে খেয়ে ও মারিয়ে নষ্ট করে। এরপর গোলার ধান ও ফল খেতে বাড়ি ঘরেও হানা দেয় এসব হাতি। ফলে জেলার 40টি গ্রামের মানুষের এখন রাত দিন কাটছে হাতি আতঙ্কে। আমরা সাহায্য না করলে এই ধান
ধান টান খাই আমরা পামু কই আমরা যাই তুলবার লাগে ধরেন দিয়ে আঙ্গুর আর উল্টা লয়ে। গত 15 দিনে তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে একজন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। আর গত এক যুগে গারো পাহাড়ি সীমান্তে হাতি তাড়াতে অন্তত 50 জন মারা গেছে, আহত হয়েছে শতাধিক মানুষ। এ পর্যন্ত হাতিও মারা গেছে 10-12টি। এদিকে এ কাজে প্রশাসনিক সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ সীমান্তবাসীর। আবাদ ফসল সব ধ্বংস করে দিতেছে, মানুষের বসবাস করার খুব দুর্যোগ। বাড়িতে বাড়িতে একটা করে জকলাইট দেওয়া হোক, আমাদের এইগুলো দাবি সরকারের কাছে। অন্যদিকে হাতির উপদ্রব ঠেকাতে স্থায়ী সমাধানের জন্য ভারতের সাথে সমঝোতা চুক্তির চেষ্টা চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভারতীয় সরকারের সাথেও এটি নিয়ে আমরা কোনো সমঝোতা চুক্তিতে যেতে পারি কিনা এবং এই বিষয়ে আমরা একটি স্থায়ী সমাধানের বিষয়ে চিন্তা ভাবনা করছি। গারো পাহাড়ে বন্য হাতির সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে কাঁটাযুক্ত গাছ রোপণ, এলিফ্যান্ট রেসপন্স টিম, সোলার ফেন্সিং সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন সময়, কিন্তু কাজে আসেনি কোনোটাই। তাই যথাযথ ও টেকসই উদ্যোগের মধ্য দিয়ে বন্য হাতি সমস্যার সমাধান চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 24 ঘন্টায় 8 বার ভূমিকম্পের এক সপ্তাহ পর গতকাল আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট শহর। এতে একটি স্কুল ভবনে ফাটল দেখা দিয়েছে। বারবার এই ধরনের ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও তথ্য জানাতে সিলেট থেকে আমাদের সাথে মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, এর আগের সংবাদে আপনি স্কুলের ফাটল হওয়ার খবর আমাদেরকে জানিয়েছিলেন। সেই ভবনটির আসলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে এবং এই বারবার ভূমিকম্পের কারণ কি, সেই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেছেন? জি ধন্যবাদ অর্থী। আমি আসলে রাজা জিসি স্কুল, যে স্কুলের ভবন ফাটল ধরেছে সেই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। আপনাকে জানিয়ে রাখি, আসলে এই দ্বিতল ভবনটি আসলে ফাটল দেখা দেওয়ার পর বড় ধরনের আতঙ্ক দেখা দিয়েছে সিলেট শহর জুড়ে। কারণ হচ্ছে সিলেটে অসংখ্য ভবন রয়েছে, কিন্তু একটি দ্বিতল ভবন ফাটল ধরেছে। তা ফাটল শুধু না, প্রায় 10 থেকে 15টি ফাটল রয়েছে স্কুলের মধ্যে এবং সবগুলো ফাটলই ঝুঁকিপূর্ণ। ফাটলগুলো আসলে এই ভীমের মধ্যে আছে, কলামের মধ্যে আছে, অনেক জায়গায় পলেস্তারা খসে পড়েছে, এই ধরনের অবস্থা রয়েছে এখানে। একটু আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী এখানে এসেছিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেহেতু ফাটল ধরেছে এবং এই ভবনটি আসলে বেশ আগে এই মূল ভবনটি বেশ কয়েক বছর আগে নির্মাণ করার কারণে আসলে এটি ভূমিকম্প সহায়ক ছিল না, যে কারণে হয়তো ফাটল ধরতে পারে। তারা ভূমিকম্প সহায়ক হিসাবে এই ভবনটি নির্মাণ করেনি, কারণ হচ্ছে এটি ছোট ভবন, যে কারণে তারা বিকল্প হিসাবে আমাদেরকে জানিয়েছেন যে এই ভবনটি যেহেতু এতটা ফাটল ধরা দিয়েছে, সেক্ষেত্রে তারা এই ভবনটি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভবনটি আসলে ঝুঁকিপূর্ণ ঘোষণা করবেন এবং পরিত্যক্ত ঘোষণা করবেন হয়তো কিছু সময় পরেই। এই হচ্ছে অবস্থা। আর একটা জিনিস আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি আসার পরে আমাদেরকে জানিয়েছেন সেখানে একটি বড় খালি জায়গা আছে, সেই খালি জায়গাতে বিকল্প হিসাবে আরেকটি 6তলা ভবন এই স্কুলের বিকল্প হিসাবে আসলে আর 6তলা একটি ভবন নির্মাণ করে দেবেন। এবং হয়তো ইতিমধ্যে সব জিনিসপত্র চলে আসছে, কিছুদিন আগে বরাদ্দ ছিল, যে কারণে মালপত্র চলে আসছে। তবে আগে ছিল 1তলা ভবনের বরাদ্দ, কিন্তু এখন এই জায়গার মধ্যে আসলে 6তলা একটি ভবন নির্মাণ করবেন, এরকমটি আমাদেরকে জানিয়েছেন। আর সকালে সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী এখানে এসেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ভবনটি যখন আসলে এইভাবে ফাটল দেখা দিয়েছে, বিষয়টি আসলেই বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ছোট ভবনটি আসলে ফাটলের মধ্যে এই ঝুঁকির মাত্রা দেখেছেন। তিনি বলছেন হয়তো নির্মাণ ত্রুটি থাকতে পারে কিংবা নির্মাণ ত্রুটির কারণে এই সমস্যাটি তৈরি হয়েছে। তিনি আমাদেরকে বলেছেন যে এই ধরনের এই গুরুত্বপূর্ণ ভবন নির্মাণ করতে আসলে এই কর্তৃপক্ষের আরও খেয়াল করা দরকার, এরকমটি আমাদেরকে জানিয়েছেন। যদিও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে আসলে এখানে কোনো নির্মাণ ত্রুটি ছিল না। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ফিডারেটিভ স্টুডিওতে আপনার কাছে অর্থী। রাসেল, ধন্যবাদ আপনাকে। সৈয়দ রাসেল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। করোনার পরিস্থিতির মধ্যেও যশোরে মাছের খাবারের দাম বেড়েছে, তবে সেই তুলনায় বাড়েনি মাছের দাম। এতে লোকসান গুনতে হচ্ছে মাছ চাষিদের। ব্যবসায়ীরা বলছেন বস্তা প্রতি 50 টাকা দর বাড়িয়েছে বিভিন্ন কোম্পানি, আর এই কারণে বাধ্য হয়ে তারাও বেশি দামে বিক্রি করছেন। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছর যশোর জেলার 8 উপজেলায় মাছ উৎপাদন হয় 2,32,000 মেট্রিক টন। এই পরিমাণ মাছের জন্য খাবারের প্রয়োজন হয় 1 লাখ মেট্রিক টন।
করোনার মধ্যে খাবারের দাম কয়েক দফা বাড়ায় বিপাকে পড়েছেন খামারিরা। কোম্পানিরা ধাপে 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 খাবারের দাম বাড়াই দিচ্ছে। এর আগে বাড়াইছিল বস্তায় 25 টাকা, এই কিছুদিন আগে আবার বাড়াই দিচ্ছে 50 টাকা, মোট 75 টাকা বস্তায় বেড়ে গেছে। 1 কেজি খাদ্য আমাদের কিনা লাগে 70 থেকে 75 টাকায়, আর 1 কেজি মাছ সেই তুলনায় বেচা লাগে 40 টাকা 50 টাকা। এই খাবারের দাম যদি কমে তাহলে আমরা দেখা যাচ্ছে মাছে লাভ করতে পারবো, তা না হলে আমরা অনেক লসে পড়ে যাচ্ছি। যদিও ফিড ব্যবসায়ীরা দর বৃদ্ধির কারণ হিসাবে দুষছেন বিভিন্ন কোম্পানিকে। তারা বলছেন আগের চেয়ে বর্তমানে বস্তাপ্রতি 50 টাকা ও কেজি প্রতি 2 টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। এ কারণে বাধ্য হয়ে তারাও দাম বেশি নিচ্ছেন। পার কেজিতে 2 টাকা করে বাড়াইছে, তার মানে 25 কেজি বস্তা এখন 50 টাকা। কোম্পানি আমাদেরকে জানায় যে এদের র মেটেরিয়ালস এর কস্টিং বৃদ্ধি পাওয়ার কারণে এই প্রোডাকশন কস্ট বৃদ্ধি পেয়েছে। মাছের খাবারের দাম বৃদ্ধির কথা স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন মৎস্য চাষীদের ভর্তুকি দেওয়ার চেষ্টা করছেন তারা। খাবারের দাম আসলে একটু দিন দিন বাড়ছে। চাষীদের যদি ভর্তুকি দেওয়া আমরা করছে যে ভর্তুকি দেওয়া সম্ভব হলে খাদ্যে, তাহলে হয়তো তাদের চাষের উৎপাদন খরচ কমবে। যশোরে মাছ চাষের উপর নির্ভরশীল 90,000 মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্রুত গতিতে এগিয়ে চলছে বরিশাল খুলনা রুটের বেকুটিয়া সেতুর নির্মাণ কাজ। সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে এই সেতুর 72% কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে এই সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এই সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের সময় কমবে, গতি আসবে ব্যবসা বাণিজ্যেও। আর এতে খুশি স্থানীয়রা। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2018 সালের জুলাই মাসে কচা নদীর ওপর 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ কাজ শুরু হয়। G2G পদ্ধতিতে সেতু নির্মাণের দায়িত্ব পায় চীনের চায়না রেলওয়ে 17 ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড। এই সেতুর দৈর্ঘ্য 1427 মিটার আর প্রস্থ 10.25 মিটার। সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে এই সেতুর 72% কাজ শেষ হয়েছে। এই সেতু চালু হলে খুলনা, মোংলা ও বাগেরহাট অঞ্চলের সাথে পায়রা সমুদ্র বন্দর ও রাজধানীর সড়ক যোগাযোগ আরো সহজ হবে। গতি আসবে ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পে। এই ব্রিজটা আমাদের বাংলাদেশ চায়না মৈত্রী 8ম সেতু হিসাবে এটা আমাদের সড়ক ও জনপথ কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যন্ত এই প্রকল্পের অগ্রগতি 72%। খুলনা থেকে বাগেরহাট হয়ে ফিরোজপুর দিয়ে আমরা একদিকে আমরা পায়রা পোর্টও ইউজ করতে পারবো, আবার রাজধানীর সাথে পদ্মা ব্রিজ যোগাযোগ করে ইউজ করে আমরা রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করি। প্রকল্পের ব্যবস্থাপক জানান দেশি বিদেশি প্রকৌশল ও শ্রমিকরা দিনরাত কাজ করছে। আগামী বছরের জুনে এই সেতু উদ্বোধন করা হবে। এখানে চায়না প্রকৌশলীদের পাশাপাশি বাংলাদেশি যারা প্রকৌশলী এবং অন্যান্য কারিগরি জনবল আছে তারাও নিয়োজিত আছে। আমরা আশা করতেছি আগামী 2022-এর জুন নাগাদ কাজটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বেকুটিয়া সেতু নির্মাণে খুশি এলাকাবাসী সহ পরিবহন শ্রমিক ও যাত্রীরা। তারা বলছেন সেতুটি চালু হলে বরিশাল খুলনা রুটে ফেরিবিহীন সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে। যদি ব্রিজ কমপ্লিট হয়ে যায় তাহলে তো মানুষের অনেক সুবিধা হবে। আমাদের ব্রিজটা হলে তো আর আমাদের কোনো সমস্যা থাকে না, তাহলে তো আমাদের যোগাযোগের ব্যবস্থা ভালো হয়ে যায়। বেকুটিয়া সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 898 কোটি টাকা, যার মধ্যে 654 কোটি টাকা অনুদান দিয়েছে চীন সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিয়মনীতির তোয়াক্কা না করে বরগুনায় গড়ে উঠেছে অর্ধশতাধিক অবৈধ ইট ভাটা। স্থানীয়দের অভিযোগ, ইট ভাটাগুলোতে অবাধে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ, আর এতে উজাড় হচ্ছে গাছপালা। আর ইট ভাটার বিষাক্ত কালো ধোঁয়া এবং বর্জ্যে বিপন্ন হচ্ছে পরিবেশ। এমন অবস্থায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। অবৈধ ইট ভাটা বন্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সুমন শিকদারের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে নিষেধ থাকা সত্ত্বেও বরগুনার বেশিরভাগ ভাটায় স্থাপন করা হয়েছে লোকালয়ে। আর এসব ভাটায় ব্যবহার করা হচ্ছে আবাদি জমির উপরিভাগ, নদীর তীরের মাটি, যা আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়দের অভিযোগ, ইটভাটাগুলোতে অবাধে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ। স্বল্প উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করায় ইটভাটাগুলোতে নির্গত হচ্ছে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া। সেই ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ছে চারপাশে, ফলে পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। আম বাগান নষ্ট হয়ে যেতেছে, লেবুর বাগান নষ্ট হয়ে যেতে, বইয়ের বাগান নষ্ট হয়ে যেতেছে। ধোঁয়া গন্ধ ঠেলা অনেক গন্ধ হয়, আমরা বাড়তে থাকতারি না। এবার আমার 5-7টা গাছে কুম্বা হয়েছে, একটা কুম্বাও খাইতেরি না।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করা না হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মারাত্মক হুমকিতে পড়বে জীববৈচিত্র্য। জনবসতিপূর্ণ এলাকার মধ্যে ইটের ভাটা চলে এসেছে, পরিবেশের জন্য যেমন বিপর্যয়, বন ধ্বংস করছে এবং রোগে আক্রান্ত হচ্ছে, রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের শ্বাসজনিত রোগ সৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকার মানুষের। অবৈধ ইটভাটা বন্ধের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অবৈধ ইটভাটার বিরুদ্ধে সবসময় আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই স্পেসিফিক যে ইটভাটার কথা উল্লেখ করলেন সেটির বিষয়ে আমরা দ্রুত আমাদের অভিযান করব এবং আমরা তাদের অবৈধ ইটভাটা উচ্ছেদ করে দেব। প্রশাসনের হিসেবে বরগুনায় বর্তমানে শতাধিক ইটভাটা রয়েছে, যার মধ্যে অর্ধেকই অবৈধ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জে অযত্ন অবহেলায় পড়ে আছে 200 বছরের পুরনো গৌরারং জমিদার বাড়ি। স্থানীয়রা জানান 2019 সালে শহরতলির এই বিশাল নিদর্শন প্রত্নতাত্ত্বিক জাদুঘর করার উদ্যোগ নেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তবে গেল 2 বছরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের সুরমা নদীর কিছু দূরে দাঁড়িয়ে রয়েছে 200 বছরের পুরনো এক জমিদার বাড়ি, নাম তার গৌরারং জমিদার বাড়ি। এই বাড়ির অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে রয়েছে 6টি আলাদা ভবন। রংমহলের দেওয়ালে নরনারী লতাপাতার ছবি, অন্দরমহল, সিংহাসন, জলসাঘর, এসব আজও পরিদর্শন করতে আসা মানুষকে আকৃষ্ট করে। আমরা মৌলভীবাজার থেকে এসেছি এখানে জমিদার বাড়ি দেখার জন্য। অনেক নাম শুনছি জমিদারের। স্থানীয়রা জানান 2 বছর আগে এই জমিদার বাড়িকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর করার উদ্যোগ নেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। 2019 সালের 15 মে এই বাড়ির জরিপ কাজ উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার। তারপর আর কোনো অগ্রগতি হয়নি। বিভাগীয় কমিশনার ডিক্লেয়ার দিয়ে গেছে যে এটারে সরকারিভাবে পর্যটন কেন্দ্র করা হইতো, অথচ এখন পর্যন্ত এটা বাস্তবায়ন হচ্ছে না, এখন অবহেলিত। এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আয়, কোনো বওয়ার সিস্টেম নাই। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। ব্রিটিশ আমলের নির্মিত একটি স্থাপনা বৈশিষ্ট্যকে বজায় রেখে আমরা এর আধুনিকায়ন করব এবং নতুন নতুন বিষয় এখানে আমরা সংযোজন করব। সুনামগঞ্জের বিভিন্ন প্রত্নবস্তু এই জমিদার বাড়িতে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা গেলে ইতিহাস ও ঐতিহ্য রক্ষা পাবে বলে মনে করেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন দুপুর 12টার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক সামুদ্রিক বন্দর মোংলা 70 বছরের মধ্যে বাণিজ্যিক জাহাজ আগমনে সব রেকর্ড ভেঙে দিয়েছে। করোনা মহামারীর মধ্যেও চলতি অর্থ বছরের 1 মাস বাকি থাকতে অতীতের সব রেকর্ড ভেঙে 913টি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে এই বন্দরে। আর মাত্র 87টি জাহাজ ভিড়লেই 1000 জাহাজ আগমনের নতুন মাইলফলক স্পর্শ করবে মোংলা বন্দর। শেখ হাসানুল করিমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা। করোনা মহামারীর মধ্যে বিশ্ব অর্থনীতিতে যখন ধস নেমেছে, ঠিক সেই সময়ে উল্টো চিত্র দেখা গেল দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায়। বঙ্গোপসাগর থেকে 75 নটিক্যাল মাইল দূরে বাগেরহাট জেলার মোংলায় পশুর নদী তীরে এই বন্দরটি প্রতিষ্ঠার 70 বছরের অতীতের সব রেকর্ড ভেঙে চলতি অর্থ বছরের 1 মাস বাকি থাকতেই 913টি বাণিজ্যিক জাহাজ আগমন করেছে বন্দরে। করোনা মহামারীর ধকল ছাপিয়ে চলতি অর্থ বছরের 1 মাস বাকি থাকতেই জাহাজ আগমনের রেকর্ড ভাঙার পাশাপাশি কার্গো হ্যান্ডেলিং এ 12.56 লাখ মেট্রিক টন পণ্য সহ কন্টেইনার হ্যান্ডেলিং করেছে 39,777 টিইউস। সব মিলিয়ে চলতি অর্থ বছরে 340 কোটি টাকার রাজস্ব আয় হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। 2018 অর্থ বছরে জাহাজের সংখ্যা ছিল 912টি এবং পণ্য হ্যান্ডলিং ছিল 1,13 লক্ষ মেট্রিক টন। আমরা আশা করছি আগামী জুনে আমরা প্রায় 900,000-এর কাছাকাছি আমরা জাহাজ হ্যান্ডলিং করতে পারবো। 20-21 অর্থ বছরে অর্থাৎ 30শে জুন পর্যন্ত
340 কোটি টাকা আয় হবে বলে আমরা আশা করছি। এদিকে করোনার ধাক্কা সামলিয়ে বন্দরের অর্থনৈতিক চাকা সচল রাখতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মনিটরিং করার পাশাপাশি 24 ঘন্টা সেবা দেওয়ার কথা জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দরের কার্যক্রম কোভিড পরিস্থিতিতে চলমান রয়েছে। এই পর্যন্ত যে অর্থ বছরের যে টার্গেট ছিল তার চেয়ে আমরা ইতিমধ্যে সেটা অতিক্রম করেছি। কোভিড পরিস্থিতিতে আমরা সকল প্রস্তুতি নিয়েছি। আমাদের যারা শ্রমিক কাজ করছে, অপারেটর যারা কাজ করছে, সবাই স্বাস্থ্যবিধি মেনে কাজ করে যায়। করোনা সংক্রমণের কারণে বিশ্বের ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে স্থবিরতা নেমে আসলেও মোংলা বন্দরের কার্যক্রম ছিল স্বাভাবিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার অন্টারিও প্রদেশের লন্ডনে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে 4 জনকে হত্যা করেছেন একজন চালক। দেশটির পুলিশ এটিকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে। রাস্তা পার হওয়া মুসলিম পরিবারটি সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এই সময় গাড়িটি তাদের ওপর চালিয়ে দেওয়া হয়। এতে পরিবারটির 4 জন নিহত হন। হামলা থেকে বেঁচে যাওয়া পরিবারটির একমাত্র সদস্য 9 বছরের এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ইসলাম বিদ্বেষ থেকেই এই হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সোমবার ভারী বর্ষণ এবং বজ্রপাতে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হুগলি জেলায় 11, মুর্শিদাবাদে 9, বাঁকুড়ায় 2 এবং 2 মেদিনীপুরে 4 জনের মৃত্যুর খবর মিলেছে। হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের 2 জন সহ অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। পরিবার দাঁতপুরে প্রাণ গেছে 3 জনের, তারকেশ্বরেও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হরিপাল ও সিঙ্গুরে 1 জন করে 2 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন মোট 11 জন। বজ্রপাতে হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্য প্রাণীদের মধ্যে হাতিরা সবসময় দল বেঁধে চলে। অনেক সময় দেখা যায় আরো ভালো আবাসস্থলের খোঁজে তারা বহু পথ পাড়িও দিতে পারে। এমনি করে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একপাল হাতি প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আর এই দীর্ঘ যাত্রাপথে তারা শহরের রাস্তার বাড়িঘরও পাড়ি দিয়েছে। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। বন্য হাতির একটি পাল চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে প্রবেশ করে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। 2020 সালের মার্চ মাসে নিজেদের আবাস থেকে যাত্রা শুরু করা হাতিগুলো প্রায় 500 কিলোমিটার পাড়ি দিয়েছে। গত 1 মাস ধরে ফসলি জমির মধ্য দিয়ে এগুচ্ছে তারা। 3টি শিশু হাতি সহ এই দলটিতে রয়েছে 15টি বন্য হাতি। সুরক্ষিত বনাঞ্চল ছেড়ে গ্রামে প্রবেশ করে ফসল খেয়ে ফেলায় গ্রামবাসীদের সঙ্গে হাতির পালের সংঘাত শুরু হয়েছে। এই হাতির পাল এরই মধ্যে $11 লাখ মূল্যের ফসলের ক্ষতি করেছে। তবে হাতির যাত্রাপথে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তাই আবাসিক এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। হাতিগুলো উত্তরাঞ্চলের দিকে কেন এগিয়ে যাচ্ছে তা এখনো স্পষ্ট নয়। জঙ্গলে ভোজ্য উদ্ভিদ হ্রাস পাওয়াতে প্রাণীদের উপর চাপ বাড়ছে, আর এ কারণে আরো ভালো আবাসের সন্ধানেই তাদের এই যাত্রা বলে ধারণা করা হচ্ছে। ইউনান প্রদেশে একটি স্পেশাল কমান্ড গঠন করা হয়েছে এই হাতির পালটির উপর নজর রাখতে এবং তাদের গতিপথ পাল্টে দিতে। হাতিদের অগ্রগতি পর্যালোচনার জন্য মোতায়েন করা হয়েছে 14টি ড্রোন। নাহিদ জিহান, নিউজ 24। বিনোদনের খবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। ইতিহাস করলেন বাংলাদেশের নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। তার পরিচালিত রেহানা মরিয়ম নূর স্থান পেয়েছে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে। বাংলাদেশি কোনো ছবির এমন অর্জন এটি প্রথম, আর তাই প্রশংসায় ভাসছে রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রের সাথে জড়িত সকল কলাকুশলী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরি হক বাঁধন নিউজ 24-কে জানান এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা। আরো জানাচ্ছেন ফাতেমা কাউসার।
চলচ্চিত্র ঘিরে পৃথিবীর সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ উৎসব হলো কান ফেস্টিভ্যাল। ফ্রান্সের কান শহরে সেই জমকালো আয়োজনে 2002 সালে প্রয়াত নির্মাতা তারেক মাসুদের মাটির ময়নার সম্মান লাভের পর এবার ইতিহাস গড়ল তরুণ নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। তার নির্মিত রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে কান ফেস্টিভ্যালের সম্মানজনক আসার্তে রিগার বিভাগে। কানের সর্বোচ্চ পুরস্কার পামদোর পরে সবচেয়ে সম্মানজনক বিভাগ থেকে বিজয়ী হলে ইতিহাসের অংশ হবে বাংলাদেশ। এবং আমি জানি না চলচ্চিত্রটির প্রধান চরিত্র আজমেরি হক বাঁধন জানালেন কিভাবে যুক্ত হলেন এই সিনেমার সাথে। তো আমাকে বলা হলো যে আমরা 2 মাস একটু অবজার্ভ করবো, আমাকে 2 মাস অবজার্ভ করলো ওরা। তারপর ওরা বললো যে হ্যাঁ আপু আমরা ফাইনাল করছি আপনাকে, তো আমাদের তো রিহার্সাল শুরু করতে হবে। বাঁধন থেকে রেহানা হয়ে ওঠার প্রক্রিয়াটাও ছিল বন্ধুর। পুরস্কার না পেলেও প্রাপ্তি কম নয় বলছেন বাঁধন, কেননা এই বিভাগে পুরো বিশ্ব থেকে মাত্র 18টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, তারই একটি রেহানা মরিয়ম নূর। আমি এই প্রসেসের সাথে যখন যুক্ত হয়েছি এবং আমি যখন চরিত্রটা আস্তে আস্তে ধারণ করছি, আমি বুঝতে পেরেছি যে এই গল্পটা আসলে আমার আশেপাশের যে নারী চরিত্রগুলো আমি দেখি এবং আমি নিজে তাদের গল্প। এত বড় অর্জনের অংশ হতে পারা, বাংলাদেশের ইতিহাসের অংশ হতে পারার আনন্দটা মানে কিভাবে যে বোধ করতে হয় প্রথমত এবং কিভাবে যে প্রকাশ করতে হয় সেটা আমার জানা নাই। নির্মাতার দ্বিতীয় সিনেমা রেহানা মরিয়ম নূর পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সম্পাদনাও করেছেন তিনি। ঘোষণার পরপরই অভিনন্দনে ভেসেছেন নির্মাতা সহ পুরো টিম। আমার মনে হয় যে কি লাইফ টাইম ঢাকার জন্য যে পরিমাণ মানুষ আগ্রহ নিয়ে বসেছিল, এবারে তার চেয়ে বেশি অপেক্ষা করবে। এটা কানে ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য আমরা ওয়েট করছি, অ্যান্ড দেন এরপর আসলে আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে ডেফিনেটলি ট্রাভেল করবো ইনশাআল্লাহ। দক্ষিণ ফ্রান্সের সাগর পাড়ের শহর কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনে আগামী 6 জুলাই উৎসবের পর্দা উঠবে। হয়তো সেদিন বাংলাদেশের নামও যুক্ত হবে সোনালী আরেক পর্দায়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।